সার। আজকে যেটা আমি করব, এর থেকে I'll take one verse, একটি শ্লোক, আর সেটাকে আমরা পড়ব, পড়ে সেটাকে একটু বোঝার চেষ্টা করব। That's all. This is the agenda for this evening. এই প্রথম অধ্যায়তেই আছে সর্বম একম ইদম শান্তম আদি মধ্যান্তবর্জিতম ভাবা ভাব বিনির্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখী ভব। বলছেন সর্বম, সবকিছু, ইদম, ইদম সর্বম, এই যে জগৎ, এইখানে যা সবকিছু আছে, একম, সব এক। শুধু তাই নয়, ইদম সর্বম, এখানে যা কিছু আছে এই জগতে, জীবনে, শান্তম, সর্ব উপদ্রব রহিত, আদি মধ্যান্তবর্জিতম, এর জন্মও নেই, স্থিতিও নেই, মৃত্যুও নেই, আদিও নেই, মধ্যও নেই, শেষ নেই। কিসের? সর্বম ইদম, এই সব। ভাবাভাব, তার অস্তিত্ব, ভাব এবং অভাব, তার বিলোপ কিছুই নেই। কিসের? এই জগতে ভাব পদার্থ, অভাব পদার্থ কিছুই নেই। কি মানে? ইতি জ্ঞাত্বা, এটা বোঝো ভালো করে, এটা ধারণা করো, এটা বুঝতে পারো, এটাকে রিয়েলাইজ দিস, কি হবে? সুখী ভব, আনন্দে জীবন যাপন করো। দিস ইজ দ্য ভার্স। নাও লেটস গো লিটল ডিপ ইনটু দিস। প্রথমেই প্রশ্ন উঠল, এটা কি করে বললেন? সর্বম ইদম একম। দেখুন, এক একটা করে ধরি আমরা। এই সব এক, একেবারে অসম্ভব কথা, পাগলামো। এই যে আমরা এতজন আছি, এক কোথায়? শত শত মানুষ আছে, এক কি করে হলো? সর্বম ইদম একম বলছেন। আবার বলছেন আরো মারাত্মক, সর্বম ইদম শান্তম, উপদ্রব শূন্য, শান্ত। যেখানে মৃত্যু আছে, রোগ আছে, কোভিড আছে, গাজা আছে, ইউক্রেন আছে, যেখানে দারিদ্র আছে, পলিউশন আছে, হ্যাঁ, যেখানে পভার্টি আছে, যেখানে ইতিহাসের চক্রতে কত রক্তপাত আছে, আর কতই বা হবে ইন দ্য ফিউচার। ক্যান ইউ ইমাজিন? 21st century we are here. আজকে there are two big wars happening in this century. আমরা 21st century মানুষ নিজেকে মনে করি। কি মারকাট! ইদম শান্তম, উপদ্রব রহিত সবকিছু, কি করে সম্ভব? আর আদি মধ্য অন্তহীন, এই ইদম সর্বম। আমাদের জন্ম হচ্ছে সবাই, যদি আমরা সবাই জন্ম হয়েছে, আমরা আছি এখন, আদি আছে, আমাদের মধ্য আছে, আর আমরা জানি আমাদের সবাইকার মৃত্যু হবে, অন্তও আছে আমাদের। কি করে বলে দিল? আদি মধ্য অন্ত বর্জিতম ইদম সর্বম, এই সব। আদি মধ্যান্তবর্জিতম ভাবাভাব বিনির্মুক্তম, ভাব এবং অভাবের পারে। ভাব অভাবের পারে মানে ভাব পদার্থ মানে এক্সিস্টিং। এখানে হচ্ছে the indication is towards বৈশেষিক ফিলসফি, ন্যায় বৈশেষিক দর্শনে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সপ্ত পদার্থ, যেমন দ্রব্য, গুণ, কর্ম, সমবায়, এসব আছে, ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্স, কোয়ালিটি, অ্যাকশন, রিলেশন, এসব। এগুলো হচ্ছে দ্রব্য, এর একটা কোয়ালিটি আছে, কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড। এগুলো ভাব পদার্থ বলে, এক্সিস্টিং। আবার কিছু আছে অভাব, মানে যেমন এই বইটা টেবিলের ওপরে আছে, এটা ভাব পদার্থ। এই যে বইটাকে সরিয়ে দিলাম, এখানে এই জায়গাতে এখন বইয়ের অভাব আছে। সো অ্যাবসেন্স অফ অ্যান এন্টিটি, এটাও এটা সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এটা ন্যায়তে আবার অ্যাবসেন্স, অভাবও 4 রকমের তারা বলে। আর এই নিয়ে অনেক বিচার আছে, অনেক বিচার আছে। আমার মনে আছে, আমি এশিয়াটিক সোসাইটিতে নব্বনায় পড়তে গেছিলাম, এখানেই থাকতাম, পণ্ডিত ভিএন ঝার কাছে পড়তে যেতাম। দিনে 5 ঘন্টা করে আলোচনা হচ্ছে, 15 দিন ধরে চললো আলোচনা। কিসের ওপরে? কিছুই নয়, নাথিং। ডিসকাশন অ্যাবাউট হোয়াট? নাথিং। টপিকটা কি? নাথিং। অভাব, অভাব পদার্থ নিয়ে আলোচনা। প্রতিদিন পণ্ডিত মশাই আসতেন আর বোর্ডে লিখে দিতেন, ভূতলে ঘটো নাস্তি, there is no pot on the surface of the table. ঘটের ওপরে, টেবিল ধরে নিন, একটা ঘট নেই। এইটাকে আমরা কি করে বুঝবো? কি সূক্ষ্ম চুল ছেঁড়া বিচার, যে নেই মানে কি। আর যে ওই
ওই হলটার নাম বোধহয় এখন বিদ্যাসাগর হল, বড় হল যেটা বিদ্যাসাগর হল, সেই বিদ্যাসাগর হলে ক্লাস হতো আমাদের। তো যে ওখানে কেয়ারটেকার যিনি হল খুলে দিতেন, তারপরে লাইট টাইট চালাতেন, তো তিনি একদিন, সন্ন্যাসী একজনই আমি ছিলাম, অন্যরা সব গ্রাজুয়েট স্টুডেন্ট কিংবা রিসার্চার কিংবা সংস্কৃত পণ্ডিত, কেউ বিভিন্ন কলেজ থেকে এসছেন। আমাকে সেই ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে ভূতলে ঘটো নাস্তি, ঘট নেই মহারাজ, এই তো এইখানে বাজারে পাওয়া যায় ঘট, দরকার আমি নিয়ে আসবো। ওর মনে লেগেছে প্রাণে যে ওরই তো হল, আর বারে বারে কমপ্লেন হচ্ছে যে ঘট নেই, এই নিয়ে এরা সারাদিন, আর সকালবেলা এসে আবার বলছে ঘটটা নেই। এই তো কলসি একটু কিনে নিয়ে আসি না। ভূতলে ঘটো নাস্তি, অভাব পদার্থ কি, এই নিয়ে আলোচনা। কি সুন্দর আমি শুনেছিলাম এই স্টেজে, ইন দিস স্টেজ, স্বামী লোকেশ্বরানন্দজির শরীর যাওয়ার পরে এখানে এসেছিলেন খুব নামকরা দার্শনিক, আমেরিকান দার্শনিক লার্সন। উনি সাংখ্যর ফিলসফার ছিলেন, ইন্ডিয়ান ফিলসফির লোক ছিলেন, বিশেষ করে স্পেশালিস্ট ইন সাংখ্য। আর উনি মহারাজকে খুব ভালোবাসতেন, লোকেশ্বরানন্দজিকে। লোকেশ্বরানন্দজি চলে যাওয়ার পরে এই স্টেজে বসে উনি একটা কথা বলেছিলেন যে টুডে উই আর অ্যাকিউটলি কনসিয়াস of the presence of the absence of Swami Lokeshwarananda. লোকেশ্বরানন্দ অভাবের ভাব আমরা এখানে অনুভব করছি এখানে। কি সুন্দরভাবে বলা হলো, acutely conscious of the presence of the absence. তো এটা হচ্ছে অভাব। এখানে বলছে ভাবা ভাব বিনির্মুক্ত, এখানে ইতি জ্ঞাত্বা সুখী ভব, এ তো কোনো মানে হয় না, বললেই হলো। আরো যদি এভাবে দেখি আমরা, সর্বম ইদম একম, সর্বম একম বুঝতে পারি, ব্রহ্ম এক, একম এব অদ্বিতীয়ম, এক সচ্চিদানন্দ আছে, হ্যাঁ মেনে নিতেও পারি। কিন্তু বলছেন ইদম একম, এইটাই এক, এইখানে সব এক, সেটা কি করে মানবো? সর্বম ইদম শান্তম, ব্রহ্ম শান্ত আমরা মেনে নিতে পারি, মান্ডুক্য উপনিষদে আছে শান্তম শিবম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে, স আত্মা সবিজ্ঞেয়, সেই আত্মা জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পারে সচ্চিদানন্দ পিওর কনসিয়াসনেস, সেটা শান্ত, সর্ব উপদ্রব সব দুঃখের পারে, দুঃখের পারে আমরা মেনে নিতে পারি। ইদম সর্বম ইদম শান্তম, এই জগৎ কোনো দুঃখ নেই এখানে, শান্তম কি করে মেনে নিতে পারি? আদি মধ্যান্ত, ব্রহ্মের জন্ম হয় না, ব্রহ্মের এখানে মানে মধ্য নেই, যে অস্তিত্ব একটা, তারপরে মরে যাবে, ব্রহ্ম মরে যাবে, এরকম নয়, সে আমরা মেনে নিতে পারি। ব্রহ্মের আদি মধ্য অন্ত নেই, কিন্তু আমাদের তো আছে। হাউ ক্যান বি সে আদি মধ্যান্ত বর্জিতম ইদম সর্বম ইদম, এখানে সব, এখানে প্রত্যেকটা জিনিসের আদি আছে, মধ্য আছে, আর অন্ত আছে। রবি ঠাকুর ওনার কবিতায় বলছেন, ইংলিশে ট্রান্সলেশন খুব সুন্দর, যে ওই যে একটা পাতা ঝরে পড়লো পুকুরে, পড়াতে যে ripples which are created on the lake, the ripples spread out into the far stars of the cosmos. এই যে ক্ষয় হচ্ছে, শেষ হচ্ছে জগতে সবকিছু, সব বিনাশশীল, একটা পাতা ঝরে পড়া and the death of stars in the cosmos, এই এক প্রসেস চলছে। কি করে বলছো আদি মধ্য অন্ত নেই? এইটাই আমরা বোঝার চেষ্টা করব আজকে। একটি অদ্ভুত সত্য, ট্রেমেন্ডাস ট্রুথ। ঈশা উপনিষদে আছে, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। মহাত্মা গান্ধী নাকি বলেছিলেন, if all of Hinduism were to disappear and if this one line of the Isha Upanishad remained, then all of Hinduism would remain. এটা হিন্দুইজম, সনাতন ধর্মের গূঢ়তম সত্য। এটা এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের দ্বারা ব্যাপ্ত করে দাও, ঈশা ওয়াস্যম করে দেওয়া উচিত। সেখানে শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, দুটো জিনিস করছেন, বেশ ইন্টারেস্টিং। ঈশা মানে ভগবানের দ্বারা, উনি সেটা বলছেন। ঈশা মানে ভগবানের দ্বারা, মানে পরমাত্মা না, পরমাত্মার দ্বারা। পরমাত্মার দ্বারা মানে নিজের আত্মা দ্বারা। তাহলে কিসের দ্বারা জগৎকে ব্যক্ত করবে? তোমার নিজের দ্বারা। মানে শঙ্করাচার্য এক লাইনের মধ্যে সোজা ভগবান থেকে তোমাকে জুড়ে দিলেন, বলে ভগবান দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করো, মানে নিজের দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যক্ত করো। কিন্তু ব্যক্ত করো মানে কি করে? হাউ ডু আই ডু দ্যাট? আই এম জাস্ট হিয়ার। আমি কোথায় ব্যক্ত? একটা চেয়ারে বসছি মানে সব, আমি তো আই এম ডিফারেন্ট ফ্রম এভরিবডি। আমি হলে আছি মানে আমি বাইরে নেই, বাইরে যদি আছি হলের মধ্যে নেই, আমি ব্যক্ত কি করে হলাম? সো দিস কোয়েশ্চেন, ঈশাবাস্যম ইদম সর্বম, শঙ্করাচার্য বলছেন ব্যক্ত কি করে করবে? যে
ইউ হ্যাভ টু, এখানেই ঈশ্বর আছেন, পরমাত্মা আছেন, নিজের আত্মা আছেন, সত্য আছে, ইউ হ্যাভ টু আনকভার ইট। ঢাকা আছে, আনকভার ইট। আনকভার কি করে করবে? ইউ হ্যাভ টু ডিসকভার ইট। এখানে অনুসন্ধান করে ইউ হ্যাভ টু ডিসকভার ইট। তো ঈশাবাস্যম ইদম সর্বম। স্বামী বিবেকানন্দ বলছেন যে হি হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড টু মেডিটেট অ্যান্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছে আমি, এটা আমি বলছি, এটা ইন্টারেস্টিং, আমি নিজে এটা পড়েছিলাম উত্তরকাশীতে। আমি পালিয়ে গেছিলাম, যে বাড়ির থেকে পালিয়ে আশ্রমে এসেছিলাম, আশ্রম থেকে পালিয়ে, মানে মহারাজদের পারমিশন নিয়েই গেছিলাম, পালিয়ে যাইনি ওভাবে, কিন্তু আমি চলে গেছিলাম আশ্রম থেকেও গিয়ে আমি পাহাড়ে গিয়ে বসবো, গুফাতে গিয়ে ধ্যান করবো, এই আমার ধারণা। গঙ্গোত্রীতে চলে গেছিলাম, তো চলে গিয়ে ধ্যান ট্যান করে বেশ ভালো লেগেছিল, খুব ভালো কেটেছিল আমার। কেটে তারপরে ফিরছি, আর আমি মনে মনে ঠিক করে নিয়েছি প্রতি বছর তাহলে এবার এরকম করে আসবো, আমি হিমালয়তে গিয়ে থাকবো আমি। তো সেদিন দুপুরে ভিক্ষা করে আমরা ফিরেছি উত্তরকাশীতে, আমাদের যে আশ্রম কুটিয়াতে, সেখানে দুপুরে খেয়ে তারপরে বসেছি আশ্রমে। দুপুরবেলা স্বামীজির কমপ্লিট ওয়ার্কস থেকে পড়ছি, আমি ভাবছি প্রতি বছর আসবো হিমালয়তে এরম ভাবে আশ্রমের কাজকর্ম ছেড়ে। স্বামীজি পড়ছি, আমার এখনো পরিষ্কার মনে আছে, স্বামীজি লিখছেন, হি হু রানস অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড টু মেডিটেট অ্যান্ড ডাই ইন আ হিমালয়ান কেভ হ্যাজ মিসড দ্য ওয়ে। যে ভাবছি আমি সব ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে হিমালয়েতে ধ্যান করে শরীর ত্যাগ করে ব্রহ্মজ্ঞান লাভ করব, ভ্রান্ত।